ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে অসাধু রিক্রুটিং এজেন্সিগুলো শত শত বাংলাদেশিকে নিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদান ও লিবিয়ায়। আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্টস যারা লাইসেন্সড হয়তো নন, অথবা দালাল, এই যে চক্রটা, এই চক্রটাকে ধরবার বা এই চক্রটাকে দায়বদ্ধ করবার কোনো পদক্ষেপ কিন্তু আজ পর্যন্ত আমরা নেইনি। কর্মসংস্থানের অভাব, বৈধভাবে বিদেশ যাওয়ার সুযোগ সংকুচিত হওয়াই কারণ। দালাল চক্র দমন ও নজরদারি বাড়ানোর পরামর্শ। এখানে নজরদারিতে যেমন বাড়াতে হবে, তেমন সচেতনতা বাড়াতে হবে এবং মানুষকে বিদেশ সম্পর্কে তার জ্ঞান যেটি আছে সেটি পর্যাপ্ত করতে হবে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জেলায় জেলায় সক্রিয় কিডনি সংগ্রহের সংঘবদ্ধ চক্র। ডোনারের মৃত্যু হলে লাশ ফেলে দেওয়া হতো নদীতে। রাজধানী থেকে 5 জন আটক। জড়িত ক্লিনিকগুলো চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রপ্তানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি কমবে নতুন বিনিয়োগও, বলছেন শিল্প উদ্যোক্তারা। ভর্তুকি কমাতেই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে বললেন ওবায়দুল কাদের। দাম বাড়লে জনদুর্ভোগ নেমে আসবে, পুনরায় গণশুনানির আহ্বান বিএনপির। এবং রাজধানীর এখনকার জলাবদ্ধতা অর্ধেকই থাকবে না আগামী বছর, আশ্বাস দক্ষিণের মেয়রের। নাগরিক সমস্যা সমাধানের সুদূর প্রসারী পরিকল্পনা উত্তরের। মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও অবৈধভাবে বিদেশ যাত্রা থামছে না। সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির সহায়তায় অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছেন যুদ্ধবিধ্বস্ত সুদান ও লিবিয়ায়। সম্প্রতি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নাম সহ অভিযোগ পাঠালেও এখনও কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এক্ষেত্রে দালাল চক্র দমন ও নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাফসির বাবুর রিপোর্ট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর হিসেবে গত 3 বছরে শুধু সাগরপথেই বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 1.25 লাখ মানুষ। আর এখন আকাশপথে একাধিক দেশ হয়ে যুদ্ধ কবলিত লিবিয়া, সুদানে প্রতিদিন যাচ্ছেন প্রায় 105 বাংলাদেশি। সেখান থেকে পরে তারা যাওয়ার চেষ্টা করছেন ইউরোপে। কিন্তু যুদ্ধ কবলিত ওইসব দেশে ট্যুরিস্ট ভিসায় কিংবা জাল পাসপোর্টে এত বড় সংখ্যায় লোক গেলেও উদাসীন ইমিগ্রেশন বিভাগ। সম্প্রতি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নামসহ অভিযোগ পাঠালেও কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এখানে আমাদের ইমিগ্রেশন যেই রাষ্ট্রের মধ্য দিয়ে তারা আরেক রাষ্ট্রে গিয়ে পৌঁছচ্ছেন, সেই দেশের ইমিগ্রেশন প্রত্যেকেই প্রক্রিয়ার ভিতরে যুক্ত হয়ে পড়েছেন। তো যার ফলে এখন সুদানের পথে লিবিয়াতে যাচ্ছে প্রতিদিন প্রায় 5 থেকে 600 মানুষ। আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্টস যারা লাইসেন্সড হয়তো নন, অথবা দালাল, এই যে চক্রটা, এই চক্রটাকে ধরবার কোনো পদক্ষেপ কিন্তু আজ পর্যন্ত আমরা নেইনি। বিশেষজ্ঞদের মতে একদিকে নতুন শ্রমবাজার খুলতে ব্যর্থতা, অন্যদিকে অভিযুক্তদের বিরুদ্ধে আইন প্রয়োগে দুর্বলতার কারণে বাড়ছে অবৈধ অভিবাসন। এই ইমিগ্রেশন এরা যে ছেড়ে দিচ্ছে এয়ারপোর্ট দিয়ে, তার কোনো শাস্তির ভয় নাই। পুরুষ অভিবাসনের বাজার যদি UAE চিন্তা করি, আমরা ঢুকতে পারিনি। সৌদি আরব চিন্তা করি, আমরা ঢুকতে পারিনি। দালালদের মাধ্যমে বিদেশে গিয়ে নির্যাতনের পাশাপাশি অপহরণেরও শিকার হচ্ছেন অনেকে। এক্ষেত্রে দালাল চক্র দমন ও নজরদারি বাড়ানোর পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকের। যারা ভিকটিম হচ্ছেন তারাও যথাসময়ে বিষয়গুলো নিরাপত্তা বাহিনীকে জানায় বলে আমার মনে হয় না। কিন্তু মুক্তিপণ চাওয়ার সাথে সাথে যে সে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিয়ে আসবে, সেটি অনেক ক্ষেত্রেই তারা আনে না। এখানে নজরদারিতে যেমন বাড়াতে হবে, তেমন সচেতনতা বাড়াতে হবে এবং মানুষকে বিদেশ সম্পর্কে তার জ্ঞান যেটি আছে সেটি পর্যাপ্ত করতে হবে। অবৈধ অভিবাসনের ক্ষেত্রে পাড়ি জমানো দেশেরও কিছু দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, এসব ইস্যু আন্তর্জাতিক ফোরামে আলোচনায় আনতে হবে। সামনেই GFMD আছে, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট। এই জায়গাটায় কিন্তু আমাদের সরকারের তরফ থেকে এই অবৈধ অভিবাসনের ইস্যুগুলি তুলে রিসিভিং কান্ট্রিতে যেই ব্যাপারগুলো ঘটছে সেগুলোকে হাইলাইট করা দরকার। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
এদিকে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় 7 বাংলাদেশি সহ 2 শতাধিক অভিবাসীর মৃত্যু ও অস্ট্রিয়ায় 71 জনকে মৃত উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পাশাপাশি অভিবাসী সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া হোয়াইট হাউসও মানব পাচার রোধের বিষয়ে জোর তৎপর হবার আহ্বান জানিয়েছে। এদিকে অস্ট্রিয়ায় 71 জন অবৈধ অভিবাসীকে মৃত উদ্ধারের ঘটনায় হাঙ্গেরিতে মানব পাচারকারী সন্দেহে 21 জনকে আটক করেছে পুলিশ। এই অবস্থায় অভিবাসী সংকট নিয়ে অচিরেই আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শুক্রবার ইউরোপের দরিদ্রতম দেশ হাঙ্গেরির সীমান্ত এলাকা রোজেকেতে অবৈধ অভিবাসীদের অস্থায়ী ক্যাম্প ভেঙে ফেলার ঘটনায় বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। কর্তৃপক্ষ জানায় আপাতত সরকারি শরণার্থী শিবিরে স্থানান্তরিত করা হবে তাদের। গণমাধ্যমের খবরে বলা হয়, গত জুলাই থেকে আগস্টের মধ্যে হাঙ্গেরিতে অবৈধ অভিবাসী সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় অস্ট্রিয়ার হাঙ্গেরির একটি ট্রাক থেকে 71 অভিবাসীকে মৃত উদ্ধারের ঘটনায় অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরির সরকার। এরই মধ্যে সন্দেহভাজন 21 জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়, পাচারকারীদের ধরতে প্রয়োজনে বাড়ি বাড়ি যেয়ে তল্লাশি চালানো হবে। অস্ট্রিয়াতেও অভিবাসীবাহী ওই ট্রাকের চালককে আটক করতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। অস্ট্রিয়ায় মৃত অভিবাসী উদ্ধার ও লিবিয়া উপকূলে অভিবাসীদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অভিবাসী সংকট নিরসনে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগের অভাবকে দায়ী করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানব পাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। লিবিয়া উপকূলে প্রতিদিন অসংখ্য অভিবাসীর মৃত্যু হচ্ছে। তার উপর অস্ট্রেলিয়া শ্বাসরোধ হয়ে 71 জন অভিবাসীর মৃত্যুর ঘটনায় আমি হতবিহ্বল। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা না করলে প্রতিদিন এই সংখ্যা আরো বাড়তে থাকবে। আমি আশা করব ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি বিশ্বের সবাই যে যার মতো করে চেষ্টা করবে মানব পাচার ও অভিবাসীর মৃত্যু ঠেকাতে। অভিবাসী সমস্যা মোকাবেলায় মানব পাচার দূরীকরণকেই অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ইউরোপের দেশগুলোকেই এক্ষেত্রে উদ্যোগী হতে হবে। অভিবাসী সংকটের মূল কারণ হলো মানব পাচার। এই সংকটকে সমূলে উৎপাটন করতে পাচারকারীদের রোধ করার কোনো বিকল্প নেই। ইউরোপের ক্ষমতাবান দেশগুলোর উচিত মানব পাচার রোধ করতে আরো বেশি কঠোর ভূমিকা পালন করা। এ অবস্থায় মানব পাচার রোধে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অবিলম্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বৈঠকে মানব পাচারকারীদের ধরতে কার্যকরী প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে লিবিয়া উপকূলে কয়েকশো অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌকায় নিহতদের মধ্যে 2 শিশু সহ 7 বাংলাদেশি রয়েছে। তিউনিসিয়ায় অবস্থিত বাংলাদেশের লিবিয়া দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়, জীবিত উদ্ধারকৃত 47 জন বাংলাদেশিকে অচিরেই দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। দরিদ্রদের অসহায়ত্বের সুযোগে অর্থের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কিডনি সংগ্রহ করে আসছে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। সকালে রাজধানী থেকে চক্রের মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে চেতনানাশক ওষুধ জব্দ করা হয়। এই ঘটনায় আটক 5 জনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় জড়িত চিকিৎসা কেন্দ্রগুলো চিহ্নিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জানিয়েছে ডিবি পুলিশ। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমাকে একটা সিএনজি কিনে দেবো, বিনিময়ে তোমাকে একটা কিডনি দিতে হবে। বেকারত্বের অপবাদ ঘুচিয়ে সংসারের হাল ধরতেই নিজের শরীরের একাংশ দিতে রাজি হয়েছিলেন জয়পুরহাটের আবু হাসান। কিডনির পরিবর্তে সিএনজি নিতে ঢাকায় আসার পরেই ঘটে বিপত্তি। পুলিশের হাতে ধরা পড়ার পরপরই তারা জানতে পারে একটি সংঘবদ্ধ কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে তারা। ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল জলিলকে এ সময় গাবতলী থেকে আটক করা হয়। ঘটনার সূত্র ধরে আবারও চলে পুলিশের অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আটক জলিলের দেয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরো 4 জনকে বাংলা একাডেমির আশপাশ থেকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মাহবুবুর রহমান নামে আরো এক তরুণকে। মাহবুব জানতো সে প্রথমবারের মতো জরুরি প্রয়োজনে রক্ত দিবে এবং যার বিনিময়ে সে পাবে 20,000 টাকা। ওরা আমার সামনে স্বীকার করে যে আমার কিডনি বিক্রি করে ফেলাইতো 4,25,000 টাকা, তারপর আমাকে মেরে বুড়ি নদীতে ভাসিয়ে দিত। পুলিশ জানায় কিডনি অপসারণের পর ভুক্তভোগীদের শারীরিক
শারীরিক সমস্যা হলেও সেক্ষেত্রে তাদের হত্যা করারও পরিকল্পনা ছিল এই চক্রের। এই কিডনি মানে তাকে অজ্ঞান করে কিডনি নিয়ে নেবে অপারেশন থিয়েটারে, এরপর যদি তার কোনো রকম কিছু হয় অর্থাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে হত্যা করবে। এই হত্যা করার জন্য তারা ছুরি সেটিও তাদের কাছ থেকে পাওয়া যায়। তারা আরেকজনের নামে তারা একটা লঞ্চে বুকিং দেয় যে ওই ডেড বডি বস্তায় ভরে বা সুটকেসে ভরে এটি ওখানে দিয়ে দেবে, অর্থাৎ ওই বুকিং এর নামে ওইখানে তুলে দিবে, যাতে ধরা পড়লেও পরবর্তীতে ওই লোক অর্থাৎ আরেকজনের নাম যাকে ফাঁসিয়ে দেবে। এ ধরনের পাচারকারী চক্রের সাথে দেশের কোনো চিকিৎসা সেবা কেন্দ্র জড়িত থাকলে সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাঙামাটি থেকে আরাকান আর্মির সদস্য সন্দেহে আটক ৩ জন সহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা, রিমান্ড শুনানি কাল। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে, আর এতে সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা। তাদের মতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে পোশাক শিল্প সহ সার্বিক রপ্তানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আরও কমবে। অন্যদিকে বিনিয়োগ ও রপ্তানি খাতের বর্তমান নিম্নমুখী অবস্থায় গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। রিপোর্ট করেছেন হাজিরা শিউলি। পণ্য উৎপাদনের জন্য শিল্পের অপরিহার্য দুটি উপাদান গ্যাস ও বিদ্যুৎ। শিল্প উদ্যোক্তারা জানান, গ্যাস ও বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ না থাকায় উৎপাদন ঠিক রাখতে এমনিতেই তাদের জ্বালানি তেলের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এর মধ্যে কমপ্লায়েন্স ইস্যু সহ নানা সংকটে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি গার্মেন্টস। গ্যাস ও বিদ্যুতের নতুন করে দাম বৃদ্ধি উৎপাদন খরচকে আরো বাড়াবে। এক্ষেত্রে পোশাক শিল্প রফতানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি সব শিল্পে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে। গ্যাস তেলের দাম বৃদ্ধি করার কারণে এটা আমাদের জন্য আরো ক্ষতিকর হলো, কস্ট বেড়ে গেল, আমরা কম্পিটিটিভনেসে আরো অনেক দূর পিছনে পড়ে গেলাম। এই ধরনের একটা সিচুয়েশনে এই বিদ্যুতের দাম বৃদ্ধি আর গ্যাসের দাম বৃদ্ধি একজন বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করবে। শিল্প মালিকদের দাবি, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে স্বাভাবিকভাবেই সব শিল্প পণ্যের দাম বাড়বে। এতে একদিকে আমদানি উৎসাহিত হবে, অন্যদিকে তাদের রফতানির বাজার হারাতে হবে। আমাদের প্রোডাক্টের কস্ট যখন বেড়ে যায়, আমরা কম্পিটিশনে থাকতে না পারে, তখন দেখা যায় আমাদের যদি আমরা প্রোডাক্টের প্রাইস কমাতে থাকি, মানে সেম পর্যায়ে রাখতে চাই, তাহলে দেখা যাবে যে এটা আমি লস করতেছি। যখন আমি বাদ যাব আবার আমি মার্কেট হারাবো। আমাদের র মেটেরিয়ালস তো ইম্পোর্ট করে আনতে হয়, প্লাস এর উপরে ইলেকট্রিসিটি বিল যদি আমরা বেশি দিই, আমরা এক্সপোর্ট করবো কেমনে? এক্সপোর্ট তো করতে পারবো না। এই অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষা ও ভোক্তাদের বাড়তি খরচের বোঝা থেকে বাঁচাতে গ্যাস ও বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। আমাদের দেশীয় পণ্য যেগুলো বিদেশে রপ্তানি করা হয়, এগুলোর দামও বেড়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে ব্যবসায়ীরা এই বৃদ্ধিটা যেন আরো সহনীয় পর্যায়ে সরকার রাখেন। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি ইউনিট গ্যাসের দাম 26.29% ও বিদ্যুতের দাম 2.93% বাড়ানোর ঘোষণা দেয়। যেটুকু আমরা বাড়িয়েছি। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভর্তুকি কমাতেই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এর প্রভাব পরিবহন খাতে পড়লেও তা যেন সহনীয় মাত্রায় থাকে সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মূল্যবৃদ্ধির একটা প্রভাব পরিবহনেও পড়বে, সেটা সত্যি। তো পরিবহনে এটা আমরা বিআরটিকে বলবো, কারণ একটা ভাড়া বৃদ্ধি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এটা আমাদের দেশে হয়। তবে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য পরিবহন সেক্টর সাথে স্টেক হোল্ডারদের সাথে বিএনপি কথা বলে ভাড়াটা অ্যাডজাস্ট করে নিতে, যাতে করে মানুষের সহনীয় সীমা বৃদ্ধির যে প্রতিক্রিয়া সেটা যেন সীমিত থাকে। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী বলে আখ্যায়িত করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান। এই সিদ্ধান্ত বাতিল করে দাম নির্ধারণে পুনরায় গণশুনানির আহ্বান জানান তিনি। দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে জনদুর্ভোগ নেমে আসার পাশাপাশি শিল্পোৎপাদন ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র।
এবছরের শুরুতে অস্থির রাজনৈতিক সময়ে বিনা ভোটে নির্বাচিত সরকারের মতো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথাকথিত লোক দেখানো শুনানির নামে আগামী 1 সেপ্টেম্বর থেকে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। তারা দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্টের কথা যেমন ভাবেননি, তেমনি কৃষি, শিল্প, ব্যবসা, রপ্তানিতে এই দাম বৃদ্ধি কিভাবে নেতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়টিও আমলে নেননি। আমাদের দল বিআরসির মূল্য বৃদ্ধির ঘোষণাকে বাতিলের দাবি জানাচ্ছে এবং স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে গণশুনানির আয়োজন করে বিএনপি সহ দেশের সকল স্টেক হোল্ডারদের মতামত নেয়ার আহ্বান জানাচ্ছে। আওয়ামী লীগের আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকার কারণেই এবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে 2/3 ভোট পেয়ে নিরঙ্কুশভাবে জয়লাভ সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি বঙ্গবন্ধুর 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আমরা এবারে বাংলাদেশ বার কাউন্সিলে 2/3 ভোট পেয়ে আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি। গত দুইবার নির্বাচনে আমরা জয়লাভ করতে পারিনি। এবার সকল আওয়ামী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার কারণে আমরা এবার নিরঙ্কুশ নির্বাচন জয়লাভ করেছি। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বার কাউন্সিল নির্বাচনে জয়ী সম্মিলিত আইনজীবী পরিষদের নেতারা। বিকেলে ধানমন্ডি 32 নম্বরে পরিষদের নেতা ব্যারিস্টার আমিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার সহ কয়েকশো নেতাকর্মী শ্রদ্ধা জানাতে যান। গত 26শে আগস্ট অনুষ্ঠিত হয় সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন। এই নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গণতন্ত্র ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়া আহ্বান জানালেও তাদের সঙ্গে একত্রে কাজ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের। সকালে রাজধানীর কমলাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি এখনো সন্ত্রাসের পথে রয়েছে। খালেদা জিয়া বলছেন কি, হিংসা বিদ্বেষের পথ ছেড়ে একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আগের মতো একসাথে কাজ করার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বা সন্ত্রাসীদের সাথে একসাথে কাজ করার আহ্বান। গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলতে পারে না, সহাবস্থান হয় না। আপনারা যেই পথ বেছে নিয়েছেন সেই পথ গণতন্ত্রের পথ নয়। আপনাদের সাথে একসাথে কাজ করার কোনো সুযোগ নেই। আজকে বাংলাদেশে যে মৌলবাদ, আজকে বাংলাদেশে যে আয়কাদা বলেন, হুজি বলেন, এই সমস্ত উৎপত্তি বাংলাদেশে 75-এর পর থেকে। মাদকের প্রসার শুরু হয়েছে জিয়া রহমানের সময় থেকে। তরুণ সমাজকে যে অবক্ষয়ের মধ্যে ঠেলে দেয়, মিথ্যার মধ্যে ঠেলে দেয়, তরুণ সমাজকে ধ্বংস করার মূল চক্রান্তকারী জিয়া রহমান। অর্পিত সম্পত্তি হাতিয়ে নিতে সারা দেশে তৎপর হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ চক্র। ভুয়া দলিল তৈরি করে জাতীয় পরিচয়পত্র জাল করে এমনকি অন্য কাউকে মালিক সাজিয়ে নাম জারি করার জন্য তৎপর এই চক্রটি। ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের অসাবধানতা ও অসাধুতার সুযোগে বিপুল পরিমাণ জমি বেহাত হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে মালিকানা যাচাই ও কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার দাবি নিবন্ধন কর্তৃপক্ষের। আশরাফুল ইসলামের ক্যামেরায় মিজানুর রহমান খবিরের রিপোর্ট। নারায়ণগঞ্জের বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস স্থানীয় ভূমি অফিসে নামজারি করতে এসে দেখেন ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির 53% নাল জমির মালিকানা চলে গেছে একটি আবাসন প্রতিষ্ঠানের নামে। খারিজ চাইতে গেছি, পরে টাকা দিছি, এখন নায়েব সাহেব আমার দেখাইলই না যে 24/77 একটা দলিল হয়েছে। স্বাধীন ঘোষণা হওয়ার 20-25 দিন পরে উনি মারা গেছে। এখন 77-এ কি করে দলিলটা হইল? ভুয়া দলিল করে নিয়ে যাইতেছে। দূর দূরান্ত লোক জড়িত আছে, দালালরা আছে। আরেকটি দলিলে জমির মালিকানা দাবিকারী হিন্দু সম্প্রদায়ের হলেও তার ধর্ম দেখানো হয়েছে ইসলাম। নিবন্ধন যাচাই ও সত্যায়ন পর্ব পার হয়ে এই দলিলটিও উঠে এসেছে নামজারি পর্যন্ত।
বিশেষজ্ঞরা বলছেন দেশের প্রায় ৫.৫ লাখ একর অর্পিত সম্পত্তির বেশিরভাগ মূল মালিকই কম বেশি ঝামেলায় পড়েছেন, বেহাত হয়ে গেছে প্রচুর জমি। অবশিষ্ট জমি খ তফসিলের আওতায় এনে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলছে, যা চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। এর মধ্যে মালিক পাওয়া না গেলে এগুলো হয়ে যাবে সরকারি সম্পত্তি। তাই তড়িঘড়ি করে নামজারির এই প্রবণতা। ভুয়া দলিলের ভিত্তিতে যখন আপনি দলিলটা আমাকে করে দিলেন, তখন আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে ঠিক স্ট্যাম্পে আমি দলিলটা করে নিলাম। ফলে হলো কি, যখন মামলাটা হয় চ্যালেঞ্জ করা খুব মুশকিল হয়ে যায়, সই স্বাক্ষর ইত্যাদি টিপ সই বা কিছু। উপজেলা ভূমি কর্মকর্তারা দাবি করেন নামজারি পর্যায়ে এসে জালিয়াতি ধরা পড়ার সম্ভাবনা কম, তাই দলিল নিবন্ধন পর্যায়ে কাগজগুলো যাচাই বাছাই করা, বিশেষ করে জাতীয় পরিচয়পত্র যাচাই করলেই বড় ধরনের প্রতারণা রোধ করা সম্ভব। কিছু ভূমিদস্যু আছে যারা প্রতারণার আশ্রয় নিচ্ছে, যে দলিলগুলো যেটা হচ্ছে অরিজিনাল যে মালিক যারা, তারা দলিল করতেছে না, তাদের ওয়ারিশরাও দলিল করতেছে না। এতে বোঝা যায় যে একটা চক্র যারা খুব সক্রিয় আছে এই জমিগুলো গ্র্যাব করার জন্য। এ ব্যাপারে সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে সতর্ক করা হয়েছে বলে দাবি নিবন্ধন মহাপরিদর্শকের। আমরা স্ট্রিক্টলি দেখতেছি, আমাদের ন্যাশনাল আইডি কার্ড অবশ্যম্ভাবে এখন দেখতে হবে, সব সাবজেক্টকে বলা হয়েছে, এবং এরকম কিছু আমাদের গোচরীভূত হলে আমরা মাঝে মাঝে পরিপত্র জারি করে থাকি এবং আমি আদেশ নির্দেশ দিয়ে থাকি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আগামী বর্ষা মৌসুমের আগেই রাজধানীর জলাবদ্ধতা 50% নিরসন সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। অন্যদিকে অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সুদূর প্রসারী পরিকল্পনা নেওয়া হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানী জলাবদ্ধতা ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নবনির্বাচিত 2 নগরপিতা এ প্রত্যয় ব্যক্ত করেন। আপাত দৃষ্টিতে ছবিটি কোনো নদী বা খালের মনে হলেও বাস্তবে তা কিন্তু নয়। এটি আমাদের স্বপ্নের নগরী রাজধানী ঢাকার রাজপথ। সামান্য বৃষ্টিতেই যা হাঁটু পানিতে ডুবে আছে। এ চিত্র পুরো বর্ষা মৌসুম জুড়েই, আর তাই ভোগান্তিতে পড়েন নগরবাসী। অপরিকল্পিত নগরায়নকেই এমন জলাবদ্ধতার জন্য দায়ী করা হলেও সমস্যা থেকে উত্তরণে কাজ হয়েছে খুব কমই। তাই তো নগরবাসীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দিতে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ শুরু করতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক গোল টেবিল বৈঠক। বৈঠকে জলাবদ্ধতা নিরসনে গবেষণালব্ধ মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। খালগুলো শুধু রেইজ করলেই হবে না, খালের 2 পাশে রেইজড এমব্যাঙ্কমেন্ট যেটা হবে তার সেখানে অন্তত 20 থেকে 30 মিটার ওয়াইড এরিয়া প্রিজার্ভ করতে হবে। ঢাকা শহরের ড্রেনেজ পরিকল্পনায় একক কোনো গোষ্ঠী কর্তৃপক্ষ সমন্বয় না থাকাটা সবচেয়ে বড় অবহেলার কারণ। এদিকে বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করে আগামী প্রজন্মের কাছে বাসযোগ্য ঢাকা তুলে দেওয়া সম্ভব বলে মত দেন 2 সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র। অন্তত পক্ষে দৃশ্যমান উন্নতি আমরা এই শহরের মানুষকে পৌঁছে দিতে চাই। অন্তত পক্ষে 50% জলবদ্ধতা এই শহর থেকে আগামী বর্ষা মৌসুমের পূর্বে শেষ করতে চাই। সেই আপনার টার্গেট নিয়ে আমরা কাজ শুরু করতে চাই। আপনাদের সমস্ত মত আমাদের কাছে, মানে আমরা সমস্যাগুলো জানি, সমাধানের অনেকগুলো এভিনিউ আজকে আমরা শুনতে পেয়েছি। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আমাদের শুধু চিন্তার পরিধি বাড়াচ্ছে। তবে রাজধানী ঢাকাকে পুরোপুরি বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে জনসচেতনতাও জরুরি বলে মত এই 2 নগরপিতার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে মিয়ানমারের জঙ্গি গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত 3 জনের রিমান্ড শুনানি কাল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় মং চ ওয়াং ও চ সুইং অং মার্মাকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার তাইতং পাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ। এই মামলায় কারাগারে থাকা অং নং ইয়ং ও বাড়ির মালিক রে জেং জুকেও আসামি করা হয়েছে, তবে বাড়ির মালিক এখনো পলাতক রয়েছে। এর আগে বৃহস্পতিবার তাইতং পাড়ার একই বাড়ি থেকে আরাকান আর্মির সদস্য অং নং ইয়ংকে আটক করা হয়। পরে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনের মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার 3 সাংবাদিককে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে 3 বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। দীর্ঘদিনের শুনানি শেষে শনিবার কায়রোর আদালত বাহের মোহাম্মদ ফাহমি ও পিটার গ্রেস্ট নামের 3 সাংবাদিকের বিরুদ্ধে এ রায় দিল।
তাদের বিরুদ্ধে অভিযোগ 2014 সালে তারা নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের পক্ষে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছিল। এদিকে এ রায়কে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটির কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান এক বিবৃতিতে বলেন, এই সাংবাদিকেরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এর আগে একই অভিযোগে দুজনকে 7 বছর এবং একজনকে 10 বছরের কারাদণ্ড দিলে সে রায়ের বিরুদ্ধে আপিল করেন 3 সাংবাদিক। They were charged with aiding the now banned Muslim Brotherhood. In June of last year, a court sentenced them to 7 to 10 years of cassation throughout their convictions and ordered a retrial. পাকিস্তান সফর নির্ধারিত না হলেও মিরপুরে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দুই দলে বিভক্ত হয়ে ম্যাচে অংশগ্রহণ করেন জাহানারা সালমারা। 50 ওভারের ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে, যেখানে একটি দলের নেতৃত্ব দেন জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন ও অন্য দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন অলরাউন্ডার জাহানারা ইসলাম। পাকিস্তান সফরের জন্য ক্যাম্পে ডাক পাওয়া 26 জন ক্রিকেটারই প্রস্তুতি ম্যাচে অংশ নেন। দীর্ঘদিন মাঠে অনুশীলন করলেও কোনো ম্যাচ খেলা হয়নি নারী ক্রিকেটারদের, যার জন্যই এই অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে। জাহানারা শুক্তারাদের বিভক্ত করে আরও কয়েকটি এ ধরনের অনুশীলন ম্যাচের আয়োজন করা হবে। এদিকে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে এখনও নির্ধারণ হয়নি পাকিস্তান সিরিজের সময়সূচি। সন্ধ্যার সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে অসাধু রিক্রুটিং এজেন্সিগুলো শত শত বাংলাদেশিকে নিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদান ও লিবিয়ায়। নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। জেলায় জেলায় সক্রিয় কিডনি সংগ্রহের সংঘবদ্ধ চক্র। ডোনারের মৃত্যু হলে লাশ ফেলে দেওয়া হতো নদীতে। রাজধানী থেকে 5 জন আটক। জড়িত ক্লিনিকগুলো চিহ্নিত করার কাজ চলছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সামগ্রিক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। রপ্তানিতে পিছিয়ে পড়ার পাশাপাশি কমবে নতুন বিনিয়োগও, বলছেন শিল্পোদ্যোক্তারা। ভর্তুকি কমাতেই সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে বললেন ওবায়দুল কাদের। দাম বাড়লে জনদুর্ভোগ নেমে আসবে, পুনরায় গণশুনানির আহ্বান বিএনপির। এবং রাজধানীর এখনকার জলাবদ্ধতা অর্ধেকই থাকবে না আগামী বছর, আশ্বাস দক্ষিণের মেয়রের। নাগরিক সমস্যা সমাধানের সুদূর প্রসারী পরিকল্পনা উত্তরে। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।